তাদেরকে এমন মর্মান্তিকভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে কোনোদিন কেউ না ভারতীয়দের উপরে জুলুম করার স্বপ্ন আর কেউ দেখে। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওয়াতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায়। ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টের সাপ্লাই দিয়ে পয়সা ইনকাম করছে। এজন্য সন্ত্রাসবাদীরা 300 কিলোমিটার আগিয়ে এসে ধর্ম জিজ্ঞেস করে 26 জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তা নয়, তাদের সন্তানগুলো আজকে বেসাহারা। কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে? আমরা দেখেছি ওই কাশ্মীরেই 40 জন ভারতবর্ষের সেনা পুলওয়ামায় আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায়। 300 কেজির উপরে RDX নিয়ে আসা হয়েছিল। 6 বছর হয়ে গেছে, এখনো কোনো হিসাব হয়েছে? এখনো কোনো বিচার হয়েছে? কেন? আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক, যারাই ক্ষমতায় আছে তারাই দেশকেই শেষ করছে। আর আজকে আমরা দুর্বল। ভারতবর্ষে 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এত উপরে উঠে গেছে তাদের নিচের দিকে তাকাবার সময় নাই, তারাই তো দেশকে খরিদ করছে। যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু, আপনারা সব নামগুলো জানেন। দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস, তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই। নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লবো, টাকা ইনকাম করব, এই চিন্তায় পেরেশান, দেশকে নিয়ে ভাবার সময় নাই। তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে, কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক। তারা না বললে কেউ শোনে না, তাদের লড়াই করার ক্ষমতা আছে না, তাদের অর্থ পাওয়ার আছে না, রাজ পাওয়ার আছে। সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি। আজকে এই যে পহলগামে যে হামলাটা হলো, পহলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে। আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি। একটাই আমাদের দাবি, আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন, আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনার হামলায় নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে, নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন। এটা কি ব্যাপার? এটা একটু বোঝার দরকার আছে। তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি, আমার দেশের উপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। আপনারা কি একমত তো নাকি? এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার। মনে রাখবেন, আমরা ভারতীয়। হ্যাঁ, আমার ধর্মীয় কালচার, আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী। কেউ হিন্দু, কেউ আদিবাসী, কেউ শিখ, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি, কেউ মারাঠি, কেউ বাঙালি, কেউ বিহারি। আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু আমরা মানুষ। অতএব মানুষের উপরে জুলুম হচ্ছে, এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে। কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পহলগামে হামলা হয়েছে। অনেকে বলছে, অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে। আমরা সেটাও দেখছি, অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদর্শ আছে, আমরা কোনো জিনিস তাড়াহুড়ো করে ধরি না। কেন? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তাড়াহুড়ো কাজ করা শয়তানের কাজ। আমরা সবকিছুকে ধরি, বুঝে সুঝে আস্তে আস্তে ধরি। যত দিন যায় গরম বাড়ে, যেমন বুলেট গাড়ি। বুলেট চাপেন তো নাকি? হ্যাঁ, যত দেরি হবে ওর গরম বাড়বে, যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে।
ও থামতে জানে না। তাহলে সুন্নাতুল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেঁটে ফেলে দিলে এরা করে না। আহলে সুন্নাতুল জামাতের একটা লক্ষ্য, ধরো তার শেষ পর্যন্ত চলো। এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পহেলগামের সেই অসহায় বোনেদের এবং তিনার সন্তানদের পরিবারেরকে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই, আপনি অবশ্যই নিকাম্মা অপদার্থ সরকার, তার তো প্রমাণ পুরো দেশবাসী বুঝছে, কিন্তু এরপরও আপনাকে বলছি, দেশের যেখানে ব্যাপার আছে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি, কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন, খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে, যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক, ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার, হামলা করার আগে যেন একবার নয় হাজার বার ভাবতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় ওয়াকাফ 2025 কালা কানুন, তার প্রতিবাদে আমরা ওয়াকাফ কালা কানুনকে মানি না। কেন মানি না? এক তো আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারো নাই। আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি আমার ভারতের রাজা নয়, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ভারতবর্ষের কোনো মালিক নয়। ভারতবর্ষে আমরা সবাই রাজা। আমরা আমাদের মধ্য থেকে কেউ বেশি যাকে পছন্দ করে, যার পক্ষে লোক বেশি যায়, সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই এই যে ওয়াকাফ কালা কানুন, এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে, পাশাপাশি আপনাদেরকে জানাই এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে। তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো, আর একদিকে লড়াই আমাদের ওয়াকাফ সম্পদ, ইসলামের ঐতিহ্য, এটাকে বাঁচানো। এই দুই লড়াই কিন্তু আমরা নেমেছি। তবে আজকে এই যে গ্রামগঞ্জে হচ্ছে, এর একটা কারণ আছে, এর কারণটাও বলে যায়। এর কারণ হচ্ছে আমরা যদি 50% পুরুষ হই, 50% কিন্তু মায়ের জাত নারীদেরও জানা দরকার ওয়াকাফটা কি, তাদেরও অবদান আছে না নাই? কেন আমার দেশের সংবিধান আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে গেছে, ওই অস্ত্র 5 বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায়। ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই? তাদেরকেও একটু জানানো দরকার। তাই প্রথমে আহলে সুন্নাতুল জামাতের ছোটখাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে। তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয়, এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকাফ কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা, পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে, ছোট করছি না, ডিসিপ্লিন জানেন, তারপর আলোচনার দরকার আছে না নাই, জানিয়ে আস্তে আস্তে আমরা শহরতলিতে উঠব, তারপরে শহরে যাব, তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী। আমাদের ক্ষমতা এই জায়গায়, আমরা কলিকাতায় যাব, তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে, সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইনশাল্লাহ যাব। আপনারা রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? মনে রাখবেন, ত্যাগ স্বীকার করতে না পারলে, সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে কখনোই বিপ্লব আসেনি। আমার দেশকে 200 বছর ধরে ব্রিটিশ শাসন করছিল। ওই 200 বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সবকিছু উৎসর্গ করতে হয়েছে।
তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই ৭৭ বছর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আকাশে এমন একটা কালো মেঘ ২০১৪ সাল থেকে বসলো, একটার পর একটা আইন করছে, যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী, দেশের সংবিধান বিরোধী, দেশের নাগরিকদের ক্ষতি করছে। শুধু বিশ্বগুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে, কিন্তু এত বড় নিকাম্মা, এত বড় অসভ্য, এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি। আজকে আমার ভারতবর্ষের চতুর্দিকের ভৌগোলিক পরীক্ষার পরিবেশ দেখুন। চীন আমার দেশের দুশ্মন, পাকিস্তান আমার দেশের দুশ্মন, নেপাল আমার দেশের দুশ্মন, শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন। চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই। বাংলাদেশের সঙ্গে যদিও বন্ধুত্ব ছিল, এই অসভ্য বর্বর এই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয়, তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না? হবে না? আজকে পুরো দেশটাকে মিটাতে লেগেছে। এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি, আপনার ধর্মীয় কালচার কি, আপনার ধর্মীয় ভাষা কি, ওটা আপনার কাছে থাকুক। মনে রাখবেন, এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে, সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে, ওয়াকফ বাঁচাতে হবে আমাদের ঘরে। এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায়, মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায়, দলিতরা আসতে চায়, বিভিন্ন হিন্দু মহলে শিক্ষিত লোকেরা আসতে চায়। তাই মহল তৈরি করা হচ্ছে সব জায়গায়। সব জায়গায় এক স্টাইলে চললে হবে না, মুক্তাদায়ে হাল বুঝতে হবে, মুক্তাদায়ে হাল বুঝতে হবে। এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয়, এ লড়াই প্রত্যেকটা দেশপ্রেমিকের লড়াই। তারা আমাদের সঙ্গে আসতে চাইছে, তারা আমাদের সঙ্গে বসতে চাইছে, তারা আমাদেরকে সাথে নিতে চাইছে। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমি খুব সামান্য সময় ওয়াকফ নিয়ে সবাই আপনাদেরকে বলেছে, এই ওয়াকফকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই? ওয়াকফকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই? একটু খুশি হবে হাত তুলে সাক্ষী দিলে। ওয়াকফকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই? লম্বা করে হাত তুলেছেন, এ কথা ঠিক তো? তো বাঁচাতে গেলে আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাতে নাই বাপ ভাইরা। আবেগে চললে হবে না, আবেগে কোনো জিনিস হয় না। আর ক্ষমতা দেখিয়েও সব জায়গায় সবকিছু হয় না। অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, দিমাগ খাটাতে হয়। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলি, এই ওয়াকফকে বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে এই কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল। সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা তারা আওয়াজ তুললো পাঞ্জাব থেকে যে এই কালা কানুনকে মানি না, এই কেন্দ্রের ফ্যাসিবাদ সরকারের কালা কানুনকে মানি না। তারা কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা নিয়েছিল, ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন, এই কেন্দ্রের ফ্যাসিস্ট অত্যাচারী সরকার তবেই সে কিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে, নচেত কিন্তু সে বাধ্য হবে না। এই আন্দোলনটা কেমন হয়েছিল? তাদের আন্দোলন ছিল শীতে, তাদের আন্দোলন ছিল গরমে, তাদের আন্দোলন ছিল বর্ষাতে, তাদের আন্দোলন ছিল রাস্তাতে। তারা ঘর ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল। তারা রাস্তাতেই রান্না করছিল, রাস্তাতেই খাচ্ছিল, রাস্তায় পাহারা দিচ্ছিল, রাস্তায় ঘুমাচ্ছিল, রাস্তায় আন্দোলন করছিল। তাদের অঙ্গীকার একটাই ছিল, তাদের 5 মাস যাক, 6 মাস যাক, বছর যাক, এই আইন বাতিল করেই আমরা ঘরে ফিরবো। তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে। ওই আন্দোলন আমাদেরকেও করতে হবে। আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন? বলুন, রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে, যেসব ব্যক্তিত্বরা রয়েছে, যারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আন্দোলন করছে, তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সবাইকে বেরোতে হবে দিল্লিমুখী। কথা বুঝছেন না? বোঝেন না? এটা কি কালকেই হয়ে যাবে?
জোরে বলুন কালকেই যাবে। এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন? প্রথমে তলায় একেবারে নিচই খুঁড়তে হয়, তাতে ইট সোলিং করতে হয়, খাঁচা বাঁধতে হয়, সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয়, আস্তে 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 উঠতে হয়, গাঁথনি হয়, তারপরে কি বলে তা ঢালাই হয়। সময় লাগে না? লাগে না? তা আপনাদের সেই ধৈর্য আছে? সেই সময় আছে? আগামীকাল যদি আবার সাকরাইলে ডাকা হয়, আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবে? হাত তুলে আওয়াজ দিতে হবে, পারবে? যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা হবেন। এখন আপনাদের কারো মাথায় যেতে পারে এত ত্যাগ স্বীকার করতে হবে, ওয়াকফটা কি? আমার আগে হয়তো অনেকে বুঝিয়েছে। আর আমি এখানে আর একটা কথা বলে দিই, এখানে যতজন বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের নিজের দায়িত্ব। কেন আমি সবার বক্তব্য শুনিনি। আমি এসে আমানুল্লাহ ভাই মৌলানা সাহেব তিনি দু কথা বলছিলেন, কিন্তু তখন নামাজে ছিলাম, শুধু ঢুকছিলাম, গলাটা বুঝলাম আমাদের মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি বলছেন। তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন, আমি আসলাম। তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি। অতএব যার যার নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে। তবে আমরা সংবিধান বিরোধী কোনো মুসলমানকেও ভাই বলে মানি না। আমরা দেশ বিরোধী কোনো মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না। কারণ এ দেশকে স্বাধীন করতে গিয়ে প্রচুর রক্ত টন টন দিতে হয়েছে। তার মধ্যে যেমন আসফাকুল্লাহ খানও আছে, তেমন ভগৎ সিং রয়েছে, ঠিক তেমনি কি বলে তিহাফেজ তিতুমির রয়েছে, তেমনি বিরসা মুন্ডা, শাহ সিধু কানু, ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে। অতএব সেই দেশের সঙ্গে কেউ যদি গাদ্দারি করে সে কখনো আমাদের দেশবাসী আমাদের ভাই হতে পারে না। কিন্তু গর্বের সাথে বলতে হয় আমাদের মুফতি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন, যতগুলো গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। দেখুন সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে? তাই তো ভাবতে হবে 300 কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল। চারটিখানি ব্যাপার। তো যাক, আলোচনা আরো হবে। আমি শুধু বলতে চাইছি, অনেকে ভাবতে পারেন যে ওয়াকফটা নিয়ে এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন? অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে তিনি বাঁচিয়ে দেবেন। আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি, আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না, আমার বাংলার চুচুড়াতে হাজি মুহাসিন সাহেব জিনার অবদান ওয়াকফে এত, অন্য 10 জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে 10 জনের মধ্যেই রাখতে হবে। এত তিনার অবদান রয়েছে। তিনি তিনার অর্থ জমি জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য, মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহের জন্য। আজকে সেই হাজি মুহাসিন সাহেবের যে অবদান, সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়। আজকের কলম পত্রিকায় দেখুন, ওখানে মুহাসিন নামকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওটা তো আর ওয়াকফ মুসলমানদের নয়, ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে। যেমন ওয়াকফ ঘোষণার পরেই উত্তরপ্রদেশে 300 বছরের কবরস্থান 60 বিঘে বুলডোজার দিয়ে ভেঙে তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কাল তোমার দাদার কবরের উপরে, তোমার মায়ের কবরের উপরে, তোমার বাপের কবরের উপরে বুলডোজার চলবে, ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে। সেখানে সিনেমা হল হবে, সেখানে বার হবে, নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে। এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান, তোমাদের মসজিদের উপরে। যেটার নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে। কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি, আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে, কথা ঠিকই। কেন? উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেবো না। তার মানে উনি হেরে গেলে হবে, উনি হেরে গেলে হবে। উনি তো এই টোপটা দিয়েই 30% বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে। এই ভোটটাই তো দিয়েছে। কাল ধরুন উনি মারা গেলেন, তাহলে কি হবে? তাহলে গেল। অতএব উনাকে, এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন, আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না,
প্রেম করুন, কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছেন। অন্ধ হবেন না, ঠকতে হবে। আপনার মায়ের লাশকে নিয়ে, আপনার বাবার লাশকে নিয়ে, আপনার দাদা দাদি নানা নানির লাশকে নিয়ে কবরস্থানে যাবেন, বলবেন এটা ওয়াকফ নয়, এটা সরকার আন্ডারটে, সরকার কবজা হয়ে গেছে, এখানে হাত দেওয়া যাবে না। তখন আপনি কোথায় যাবেন? আপনি মসজিদে যাবেন, ঈদগায় যাবেন, আপনার ঈদগাতে তালা মেরে দেওয়া হবে। অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে, সামনে কুরবানি আসছে, অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, আগামী দিন আরো জায়গায় হবে। তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায়? সব থেকে বড় কথা হলো এটাই, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? প্রশ্ন দিয়ে জায়গায় আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে, সবাই সবার অধিকার নিয়ে থাকবে, আর আমার মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানগাহ, আমার বেলায় এত সমস্যা কেন? একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই। একটাই সমস্যা, সবার গার্জেন আছে আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পা চেটে বেড়ায়, এটাই সমস্যা। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, তাই এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে। ওই আন্দোলন কিরকম হবে? যেভাবে কৃষক বন্ধুরা করেছে, আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে, কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে? জোরে বলুন, সাথ দেবে? তাহলে এর লাইনটাও কিন্তু কামিয়াবি হওয়ার আর এসছে কি? তাহলে কি আন্দোলন বন্ধ? জোরে বলুন না। সে যদি সাথ না দেয় তারপরও আমাদেরকে আন্দোলন করতে হবে। কেন? কৃষকরা ছিল 2-3%, আমরা তো 30%-এর উপরে রয়েছি, আর আমার অঙ্কে তো 40%। আমারটা বাদ দেন, গভর্নমেন্টেরটাই ধরুন 33%, 2011-ই বলেছিল এই সরকার। তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি? ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে। কেন? নতুন প্রজন্ম রাখবো না। একটুখানি সাইডে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা না শুনতে চাইলে আমি কাকে শোনাবো বলেন না? ইসরায়েল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে। কেন? যাতে নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায়। আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে, পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন, সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন, তো দুজনেরই স্পাম আর হচ্ছে না। অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে, সন্তান হতে গেলে যেটা লাগে, বেশি খুলে বলছি না, বুঝতে পারছেন, সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে, ওদের আর সন্তানই হচ্ছে না। যদি জানতাম পুরুষের সমস্যা, তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নেই, অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসতো, যেটা চলে ওদের। আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না, কিন্তু খোদার মার এমন, নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না। তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি? তাহলে 2011-ই বলেছিল 33%, এখনো কি 33%? আমার কি ওই ভাষা কোনো খারাপ লাগলো? আর এটা বাস্তবটা বলছি। তা 33% আমরা নয়, চলো তারপরেও 33% ধরেই চলছি। 2% যদি পাঞ্জাবিরা, শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে, তারা যদি কি বলে কেন্দ্রের কালা কানুন, কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে, আমরা এখানে 33, আমরা পুরো দেশে রয়েছি, আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে পারি, তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের ঘাড়ের মাজাল্লায় লাগু করতে পারে, ঠিক না বেঠে? কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে, বলুন কেন? এই বাংলায় আন্দোলনের যে রূপরেখা নিয়েছিল, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে 11টা বছর ধরে, 10 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায়, বিভিন্ন প্রোগ্রামে যেখানেই মাইক পেয়েছি, কম বেশি ওয়াকফ নিয়ে মানুষকে বুঝিয়েছি যে আসো, মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও। কি বলেছি না বলিনি? আপনাদের এলাকাও তো বহু জায়গায় বলেছি। কিন্তু সেই সময়
অনেকে আমাকে গালি দিয়েছিল, ছোট বড় কথা বলেছিল, আমি সব ভুলে গিয়েছিলাম। যখন এই কেন্দ্রের কালা কানুন তৈরি হলো, আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল, আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে, আশা করা যেতে পারে আমরা আমাদের অকাপ ফিরে পেতে পাবো, আমরা আমাদের অকাপকে দখল করতে পারবো। কিন্তু হঠাৎ করে দেখলাম একদিনকে আমার রাজ্যের সরকার বলে উঠলো যে অকাপ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব। সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল। তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন, আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না, এটা প্রমাণ হয়ে গেল। যদি বলেন যে না আব্বাস সিদ্দিকী ভুল, তাহলে ভুলের প্রমাণ দেন কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন। তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো, যে কোনো এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম। কি ভাই ভুল হতে পারি? আন্দোলন শুরু করেন, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা খানকা, সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকাফ আমাদের, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য। এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাতকে আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি। সে হতে পারে পিএম, হতে পারে সিএম, আমার সংবিধানের উপরে সে নয়। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকেও যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা। হতে পারি আমরা মুসলিমীয় লোক, কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি। হতে পারি আমরা মুসলিমীয় লোক, আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। হতে পারি আমরা মুসলিমীয় লোক, আমরা পড়েছি হযরতে গরিবের নওয়াজ হিন্দু। তুই কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস? চেনে সম্প্রীতি, তারা চেনে ভালোবাসা, তারা চেনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, তারা চেনে ভারতবর্ষের, ভারতের সংবিধান। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওয়াকাফের দুটো তিনটে কানুনের বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাইছি, শুনতে রাজি আছেন? প্রথম কথা হচ্ছে এই ওয়াকাফ কালা কানুন যে 2025 করেছে, এর মধ্যে একটা আইন করেছে, যে আইনের মধ্যে লিখেছে কোন জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে, আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে। কিন্তু ধর্মীয় প্রপার্টিতে 12 বছর হোক আর যত বছরই হোক, কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না। ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে। কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে, যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি। কথা বুঝে আসছে? মুসলমানের উপকারের জন্য করেছি। খুব খারাপ লাগলে মাফ করবেন, টয়লেট যদি বলে আমি খুশবু দিতে এসছি, এটা যেমন হাস্যকর, তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে, এটা বড় হাস্যকর। এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই। আপনাদের কাছে আছে নাকি? আমাকে তো এমনি বলে অনেকে, সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকীর, কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে। হ্যাঁ, কড়া কড়া কথা বলবো না। আমার দেশকে লুটা হচ্ছে, এখন মিষ্টি ভাব বিতরণ করে কথা বলবো নাকি? আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে, আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি? তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই। কিন্তু আপনি আন্দোলনে নামুন না, আপনার লোকলে নামুন না, আমাকে বাদ দিয়ে করুন না। কিন্তু আপনি করবেন না, কথা বলবেন, জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র। তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার, যদি কেউ ওয়াকাফ জায়গাকে, ধর্মস্থানের জায়গাকেও 12 বছর ধরে দখল করে থাকে, তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে। কেন্দ্র সরকার অলরেডি 2014 থেকে এসে পুরো দেশ জুড়ে ওয়াকাফকে জায়গাকে দখল করে রেখেছে। আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার, আমাদের তো আন্দোলন ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, তা ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন? ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন? যে বাংলায় যদি কেউ ওয়াকাফ কেলে গুলোগুলি করে, তার সব থেকে বড় দুশ্মন আমি হব, এই মাথা গরমের কথা কেন বললো? উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময়? যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই। আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই। তো এত বড় কথাটা কেন বলতে গেল? আমি চিন্তা করে দেখলাম, এই ভাই একটা বিচখানে কথা এলো জানেন তো নাকি? কেউ একজন বলল না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বোনলে পরিবার নিয়ে গালিগালাজ করছিল, শুনছেন না? আমার পুলিশ বন্ধুদেরও বলি, সিট দ্বারা সোজা করেন, সিট দ্বারা সোজা করেন।
যাদের সিট দ্বারা সোজা আছে তাদের মা বোনকে কেউ ধমকায় না, চমকায় না। তাদের মা বোনলে কেউ খারাপ কথা বলে না, কেন জানে সিট দ্বারা সোজা আছে, পাছা লাল করে ফেলবে। আর যারা প্রশাসন সেজে সিট দ্বারা বিক্রি করেছেন, সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয়। আজকে কত অপমান বলেন তো। আমাদের যারা রক্ষক, আমাদের যারা নিরাপত্তা দেয়, সেই প্রশাসন আজকে নিরাপদ নেই। তার বোন, তার বেটি, তার মা নিরাপদে নাই, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার মা বোনের স্নানে নোংরা কথা বলা হচ্ছে। এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? অত্যন্ত দুঃখের খবর। কিন্তু আমি বলে যাচ্ছি, কিছুই হবে না। দেখবেন দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে দেওয়া হবে, ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে। কেন? ও আজকের বাজারে ঠিক কথা বলেছে, এটাই প্রমাণ দিতে চাইছি। তো যাক, আমি ও বিষয়ে যাচ্ছি না। আমি বলতে চাইছি কি, রাজ্য সরকার বিরোধী করার কারণ কি? কেন আইনটা করেছে কেন্দ্র সরকার, আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। লোক আন্দোলনে গিয়ে বলবে মোদি হাটাও, বিজেপি হাটাও, ফ্যাসিস্ট কেন্দ্র সরকার মুর্দাবাদ। এটাই তো হবে নাকি প্রোগ্রামে? তার এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন? আমি অনেক চিন্তা করে দেখলাম, ও আইনের মধ্যে লেখা আছে 12 বছর কেউ যদি অকাপ দখল করে রাখে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ জায়গা, সেটা তার হয়ে যাবে। দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায়, অলরেডি আমি আমার চামচারা 75,000 বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায়। কত বলেন? সব রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। রাজ্য সরকার 75,000 বিঘে জায়গা ওয়াকাফের, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মুসলমানদের বাপ দাদার দান করা সম্পদ, ইসলামের সম্পদ, 75,000 বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে। 13 বছর চলছে। 12 বছরের আইনটি যদি লাগু হয়ে যায়, সব সম্পদের মালিক রাজ্য সরকার হয়ে যাবে। তো এ তো দেখছে আমার বিনা বিরোধী করে, মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমরা সাপোর্ট করছে, আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি, অথচ মুসলমানদের 75,000 বিঘে জায়গা নিয়ে নেব, কেউ বুঝতে পারবে না। এই আইনের বিরুদ্ধে বলতে দিবা। দ্বিতীয় নম্বর, এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে, ওপর থেকে চাপ এসছে, যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই, ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো। এই ভয়ের কথা অনেকে বলছে, কিন্তু আমার মনে হয় এই 75,000 বিঘে জায়গাটাই হচ্ছে মেন ইস্যু। তো চলে আসুন, এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে। আর কি আইন তৈরি করেছে? আইন তৈরি করেছে, কেউ যদি ওয়াকফ সম্পত্তি দান করে, তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, অর্থাৎ সে কোরআন সুন্নাহ অনুযায়ী ধর্ম মেনে চলে, এই মুসলমান হতে হবে, তবে সে দান করতে পারবে। এখন বলুন, সে মুসলমান না মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি করেনি, এর সার্টিফাই করবে কে? জেলার প্রধান, অর্থাৎ ডিএম, কালেক্টর সাহেব, ডিএম। তা ডিএম আপনার নামা রোজা সম্বন্ধে সে কি বোঝে? আপনি দান করতে যাবেন, বলবেন না, আপনাকে সন্দেহ হচ্ছে আপনি মুসলমানই নয়, আপনি ফজরের নামাজ পড়েননি, আপনি রোজা রাখেননি, আপনার এই সমস্যা। তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন? আরো আইন করেছে ভয়ঙ্কর। সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি। তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না? আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত শহরে যাবে, আপনাদের এলাকার শহর, তারপরে পশ্চিম বাংলার রাজধানী, সব জায়গায় প্রচার হচ্ছে, এখান থেকেও প্রচার করছি। আগামী দিন ব্যারিকেডে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে। কেন আমার ভাইয়েরা ব্যারিকেড করতে চেয়েছিল, জানি না কে কামড়েছে পিছন থেকে, ব্যারিকেড করতে পারেনি। এই ব্যারিকেড এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। বিজেপি যদি ব্যারিকেড করতে পারে, বাম যদি করতে পারে, কংগ্রেস যদি করতে পারে, টিএমসি যদি করতে পারে, আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য ব্যারিকেড পেতে পারে, আমরা ভারতের অধিকার রাখি, ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে, দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি, আমরা ব্যারিকেড পাবো না কেন? আজকে বলুন, চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্যারিকেড করে দেখাবো, রাজি আছেন আপনারা? এই ব্যারিকেডের স্বপ্ন নিচ্ছি আমি, আপনারা আমার সাথ দেবেন তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, কারণ আপনাদের ঘরে খাইয়ে
আর ভাড়া দিয়ে ভর্তি করে সব, আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে। এখন বলুন, বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাঁটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্রিগেড যেতে রাজি আছেন? হাত তোলেন। এ হাত ঠিক তো নাকি? হ্যাঁ, যেভাবে বাংলায় ঘুরছি, যদি সবাই হাত সত্য হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্রিগেড কখনো কেউ করেনি, আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না। আমরা করে দেখাবো, আর আমরা প্রমাণ করব যে ব্রিগেড কারো ব্যক্তিগত সম্পদ নয়, দেশের সম্পদ। দায়িত্বে কারো আছে, অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আমরা পাবো না কেন? এই জানার অধিকার, এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই? দ্বিতীয় নম্বর ব্যাপার হলো এই ওয়াকফকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশন হলো কি, আইন যখন হয়ে গেছে, আইন যখন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান, আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন। তাহলে আপনাকে আইন যখন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে, ঠিক না বেটি? গায়ের জোর দিয়ে কাটলে হয় না, প্রসেসিং এ কাটতে হবে। ওই প্রসেসিংটা কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আজকে বলুন, একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া, আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় সিএম, তিনি যাওয়া দুটো এক না আলাদা? তিনি যাওয়া মানে 10.5 কোটি লোকের যাওয়া। তিনি কি গেছে? জোরে বলুন, গেছে? অথচ তিনি বারবার কলকাতার রেড রোডে উঠে কি বলতো? বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও, আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো। মানে ঢপ মারার একটা লাইন আছে, পুরো দেশে বলছে, রাজ্যই বললে আলাদা কথা হতো। আজকে ঠিক আছে, আপনি যদি আমাদেরকে বাঁচাতেই চান বিজেপির হাত থেকে, বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে, যেখানে তেলেঙ্গানা কি বলে তামিলনাড়ু যাচ্ছে, বিভিন্ন আরো রাজ্য কেস করছে, 8টা রাজ্য কেস করেছে, আপনি কেন গেলেন না? আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে। আর যদি কেস করতে যান, তাহলে 26-এ দিল্লি চলে যান, বলবো না, যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে, এটাই বলবো। আর যদি আপনি না যান, তাহলে 26-এ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে ঘরে দিল্লি চলে যাও বলা দরকার। ইমানের দায়িত্ব আছে না নাই? হাত তুলে বলতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ। দ্বিতীয় 3 নম্বর কথা, কিন্তু নওশাদ গেছে সুপ্রিম কোর্টে, যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল, তাই তো নাকি? নওশাদকে যারা, আমাকে যারা বিজেপির দালাল বলবে, মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি। না, এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে? ওর সাথে সেটিং আছে বলেই তুই জানে, তারপর ও নিজে বিজেপি। এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি, তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয়। আগে ওকে স্বীকার করতে হবে। কথা মাঝে ঢুকছে না? ঢোকে নেই? কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন। আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই, শুনছেন আমার কথা? বুকে হাত দিয়ে বলুন তো, এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে, উনি বসে আছে, মাননীয়া বসে আছে, কিন্তু আমি ওই যে বলেছিলাম না, 21-এ 3টে পায়া ওনাকে দাও, একটা আমাকে দাও, বলেছিলাম না? ধরুন এই যে চেয়ারে 4টে পায়া দেখুন, ধরুন মাননীয়াই বসে আছে, কিন্তু 3টে পায়া উনার, একটা পায়া যদি আমাদের থাকতো, উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো, আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো। আজকে বলুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো আজকের দিনে, আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি? তাহলে 26-এই ভুল করবেন? হ্যাঁ, নিজের পাওয়ার তৈরি করুন। মনে রাখবেন, লোহা না হলে লোহাকে কাটা যায় না। এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম। তাহলে 3 নম্বর অপশন। দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস। কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই? আস্থা আছে না নাই? দেশের নাগরিক হিসেবে থাকতেই হবে, নাই কিসের নাগরিক সে। কিন্তু সুপ্রিম কোর্টের যিনারা বিচারক, তেনারা তো মানুষ নাকি? এই মানুষ তো নাকি? কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো, সে ভয়ে উল্টো আইন করতে পারে না? পারে না? বা কালকে হয়তো রিটার্ন হবে, আজকে ঢোক করে বলে দিয়ে রাত 12টার সময় সই করতে পালাতে পারে না? পারে না? যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল। আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে, আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম, তাই হয়েছিল। তা ঘুমিয়ে পড়লে হবে না, আপনাদেরকে ঘুমাতে চাইবে। অনেক মোল্লা মৌলী সাহেব বলবে, অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো। বলবে কেন? আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা, প্রতাপ বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে।
শেষ অপশন বলে যাচ্ছি, ওয়াকফ কালা কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে, মুখে বলবেন বাতিল করব, আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব, কখনো সম্ভব নয়। শেষ অপশন হলো, যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে। বলুন ওই শক্তির নাম কি? জোরে বলুন। আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায়? কাদের ইশারায়? আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায়? আপনার খানকাতে তালা মারতে আসবে কাদের ইশারায়? আপনার কি বলে কবরস্থানে তালা মারতে আসবে কাদের ইশারায়? রাজ পাওয়ার যাদের হাতে আছে, তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে, তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো। পুলিশ বন্ধুদের ওপরও তোমার যেন পাওয়ারটা থাকে, ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে। তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো, তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না, তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না, তোমার মাদ্রাসা কেউ তালা মারতে আসবে না, তোমার ঈদগাতে কেউ বোল্ডোজার দিতে আসবে না। কেন? তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে। ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার। তাই রাজ পাওয়ার দিয়ে যেমন আইন করেছে, আগামী দিন আসো আমরা গর্জে উঠি, রাজ পাওয়ার তৈরি করি। হতে পারে 5 বছর 10 বছর সময় লাগবে, কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো, এই পাওয়ারের দ্বারা ফিরে পাবো। আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে, দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ পাওয়ার করতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন। গ্রামের 2-10টা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না, তো কালকে AK-47 এর সামনে লড়াই করবেন কি করে? আপনি প্রথম গ্রামের 10টার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন। ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে, আমাকে মারছে। না, তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না হও